চলে গেছে মক্কায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই আজকে মক্কায় পৌঁছে গেছেন। কেন গিয়েছেন, সেখানে গিয়ে কি করবেন, সেই বিষয়টি আসছি। তার আগে চলুন আমরা একটু প্রাণ খুলে হাসি। ভিডিওটা দেখার পরে আমি অবশ্য কেঁদেছি, আপনারা কাঁদবেন কি হাসবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিন। আগে ভিডিওটা দেখুন। এই বিষয়টা নিয়ে যখন সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, এখন স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো, সে কি সালাউদ্দিন আহমেদ নেই? না, নাই তো এখন। ওই যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী কি, আরে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে গেছে তো, সে নাই তো। কবে এটা কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা হয়েছে তো, ওই যে কি ওর নাম? হ্যাঁ, বার করে সার্চ কর, স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো সে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নেই? না, ওই যে লম্বাটা ছেলেটা কি, আরে আরে পানি সম্পদ মন্ত্রী ছিল। কাটো, আপনি কি ফেসবুক থেকে সব নিউজ নেন? না না, আমি দেখছি তো। না, এখনো তো। কখন এলো এটা? সালাউদ্দিন আহমেদ। আরে পানি মন্ত্রী কে ছিল? এনি 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 না স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বলে? কখন? তাই তো শুনি। কাটো, এটা রাখেন, এটা রাখেন। না না, রাখবো কেন? এই যে ভিডিওটা দেখলেন, ওনাকে চেনেন? উনি হচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ ভাই। মাহবুব আজিজ ভাই তিনি বিএনপি পন্থী একজন সাংবাদিক। শুধু বিএনপি পন্থী না, উনি পুরাপুরি শেখ হাসিনার যে বয়ান, ভারতের যে বয়ান, সেই বয়ান তিনি ফেরি করে বেড়ান। মন্ত্রণালয়গুলো নতুন করে পুনর্গঠন হয়েছে, সেখানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রীতে দেওয়ার কথা। এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত কিন্তু এখনো হয় নাই, কার্যকরও হয় নাই। কিন্তু তিনি ওই খবর পড়েই বসে আছেন যে হ্যাঁ, তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এখন এনি। আবার এনির নামও জানেন না, দলীয় লোক, তার মনেই নাই যে এনি যে একজন পানি সম্পদ মন্ত্রী। ওই কে যেন, ওই যে ওখানে ওই যে আগে ছিল ওই যে পানি সম্পদ মন্ত্রী, কি যেন নামটা। এই হলো সিনিয়র সাংবাদিকদের অবস্থা। সাইফ মুস্তাফিজ এনসিপি নেতা, খুব চমৎকার করে সে আবার বলছিল যে না, এটা কিন্তু আর্কাইভে রাখেন না, লজ্জা শরমের ব্যাপার। উপস্থাপকও বলছে যে না, তাহলে এটা কি করব। সাইফ মুস্তাফিজ আবার বলছে না, এটা রেখে দিয়ে, এটা রেখে দিয়ে, এটা কাজে লাগবে। এগুলো সার্কাস। যাই হোক, একটু বিনোদন পেলাম আর কি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি ইতিমধ্যেই সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গেছেন। আগামীকাল, অর্থাৎ আমি যখন এই ভিডিও করছি, আপনারা যখন দেখছেন, 27 তারিখে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের একটি সম্মেলন, সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর ফাঁকে কি করবেন বুঝতেই পারছেন, যেহেতু সৌদি আরবে গেছে। এই খবর বলার সাথে সাথে ওই পাশ থেকে, কাঁটাতারের বেড়ার ওপার থেকে বাংলাদেশের কয়েকটা পত্রিকার সম্পাদককে কড়া করে ধমক দেওয়া হলো এই বলে, তোমরা কি করছো এখনো? কেন এই যে কারি কারি অর্থ তোমাদের পিছনে ঢালছি, এগুলো কোথায় যাচ্ছে, কাদের পিছনে ঢালছি? এখনো তোমরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছো না। সে তো পুরা জেদ্দাতে চলে গেল প্রায়, তাহলে তোমরা কি করছো? এবার ওই সম্পাদক তার সমস্ত অনুসন্ধানী সাংবাদিকদেরকে ডাকলেন, ডেকে বললেন কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি হুমায়ুন কবিরের পিছনে লেগে যাও, দেখো সে কোথায় কি দুর্নীতি করেছে, বা তার কোথায় কোনো স্ক্যান্ডাল আছে কিনা, সে কোনোদিন কোনো মহিলাদের সাথে কথা বলেছে কিনা, কারোর সাথে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে গেছে কিনা, বা কারো কাছ থেকে 10টা টাকা ধার নিয়েছে কিনা, যা পাও তাড়াতাড়ি খুঁজে আনো। অনুসন্ধানী সাংবাদিকরা লেগে পড়লেন ওইগুলো খুঁজতে খুঁজতে খুঁজতে, তারা পায়ের ঘাম মাথায় ফেললেন। বুঝতে পেরেছেন তো, পায়ের ঘাম মাথায় ফেলেছে। তারপরেও যখন আর কিছু পায় নাই, তখন একটা জিনিস পেয়ে গেলেন, কি? পাসপোর্ট। 2টা পাসপোর্ট পেয়েছেন, একটা তিনি বাংলাদেশের পাসপোর্ট, আর একটা লন্ডনের পাসপোর্ট। ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে সম্পাদকের দরবারে গিয়ে বলছে, মহারাজ পেয়ে গেছি, এই যে তার 2টি পাসপোর্ট, তিনি বাংলাদেশেরও নাগরিক, ব্রিটেনেরও নাগরিক। এবারে মহারাজ তো বলেন, ঠিক আছে, একযোগে একবারে লেগে পড়ো, ছাপাও, প্রকাশ করো, তার বিরুদ্ধে একেবারে সিরিজ রিপোর্ট করতে থাকো। কিন্তু
এই সম্পাদক মণ্ডলী আসলে ধমক খেয়ে তো তাদের অবস্থা কাহিল, লুঙ্গি খুলে যাওয়া যাওয়া অবস্থা, হয়তো অনেক কিছু নিজ দিয়ে পাস হয়ে গেছে, টেরও পায় নেই। কারণ ধমকটা কে দিয়েছে বুঝতে হবে তো, রুজি রুটির ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে এটি আছে যে একজন দ্বৈত নাগরিক তিনি নির্বাচন করতে পারবেন না। তো হুমায়ুন কবির কি নির্বাচিত? তিনি কি নির্বাচন করেছেন? কোন আসন থেকে নির্বাচন করেছেন? পত্রিকার এই কয় মহারাজ ওটা ভুলেই গেছে যে তিনি আসলে কোনো জায়গা থেকে নির্বাচন করেন নাই, নির্বাচিত নন, তিনি টেকনোক্রেট কোটায় এসে এখানে প্রতিমন্ত্রী হয়েছেন, এটা তারা ভুলেই গিয়েছিল। সংবিধানে কি এই ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আছে? না, নাই তো। যেহেতু এই ব্যাপারে সংবিধানের পরিষ্কার কোনো দিক নির্দেশনা নাই, ফাঁকফোকর রয়েছে, বাংলাদেশের মানুষ হুমায়ুন কবিরের পাশে এসে দাঁড়ালেন, হুমায়ুন কবিরকে এমন ভাবে আপন করে নিলেন। এখন এরা ওইখান থেকে ধমক খাচ্ছে, ধমক খেয়ে এখানে তো আসলে কিচ্ছু করতে পারছে না। এখানেও তো মির্জাফরের কাতারে নাম লেখা হয়ে গেছে, দালাল মুনাফেকের কাতারে তাদের নাম লেখা ইতিমধ্যেই কমপ্লিট। এখন কি করবে? এখন তারা আরেক শ্রেণীর দালাল যারা আছে, সুশীল দালাল, এই সুশীল দালালদের লাগিয়ে দিয়েছে। এর ভিতরে যে নবনীতা চৌধুরী আওয়ামী লীগের আমলে ৭১ টিভিতে যে ৪ মহিলা ছিল, নারী সাংবাদিক, যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেবার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা শেখ হাসিনার সমস্ত কাজকে তারা বৈধতা দিত। শেখ হাসিনা যা করত, এই ৪ জন, ফারজানা রূপা, মিথিলা ফারজানা, সমা ইসলাম আর নবনীতা চৌধুরী। এই নবনীতা চৌধুরী কয়েকদিন ইউনূস সরকারের আমলে একটু চুপচাপ ছিল, বেশ একটু নিরপেক্ষ কথা বলার চেষ্টা করত। এখন বিএনপি ক্ষমতায় আসার পরেই যেই ওপার থেকে শেখ হাসিনা বলে যে ডিসেম্বরে আমি আসছি, সে তো একেবারে আবার তার সেই আগের জায়গায় ফিরে গেছে। সে এখন যুক্তি দেখানো শুরু করেছে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে শত্রু বানিয়ে কি অর্জন করতে যাচ্ছে। এই মক্কা প্যাক্টে অংশগ্রহণ করা মানেই ভারত যদি পাকিস্তানের উপরে আক্রমণ করে, তাহলে তো ওই চুক্তি অনুসারে বাংলাদেশ সরাসরি পাকিস্তানের সাথে সহমর্মিতা জানিয়ে যুদ্ধে জড়িয়ে যেতে হবে, ভারতের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাহলে হাজার হাজার কিলোমিটার সীমান্ত যে দেশের সাথে, সেই দেশের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে, ইত্যাদি ইত্যাদি যা যা বলা যায়। মানে বাংলাদেশকে ঘর কোনো করার জন্য, বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবার জন্য এদেরকে যা শিখিয়ে দেওয়া হয়েছে, সেই বয়া নিয়ে এরা ফেরি করছে। এইটা আবার তারা কোথায় পেয়েছে? আওয়ামী লীগের এই গান্ডুগুলো কোথায় পেয়েছে? কলকাতার আরেকজন আছে মনোজ দাস। মনোজ দাস তো আজকে সরাসরি বাংলাদেশের উপরে হুমকি দিয়ে বসেছে। তিনি একটা টক শোতে যে দেখলাম বলছে, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয়, এই তথাকথিত ইসলামী মক্কা জোটে বা এই ন্যাটো জোটে, ইসলামী ন্যাটো, এই জোটে যদি যোগ দেয়, তাহলে এরা ভারতের জন্য যেরকম হুমকি, ভারতও এখান থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। ভারতকে এখন সিদ্ধান্ত নিতেই হবে, কারণ বাংলাদেশ হয়তো চাইছে এই জোটের সাথে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এইখানে যোগ দিয়ে তারা হয়তো চাইছে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে ২২ কিলোমিটার চিকুন একটা পথ, এইটাকে কেটে দিয়ে বিচ্ছিন্ন করে দেবে ৭ রাজ্য থেকে। যেহেতু এই দিকে তারা নজর দিচ্ছে, এই চিন্তা ভাবনা আছে, এই জন্যই তারা মক্কা জোটে যোগ দিচ্ছে। সুতরাং ভারতেরও অধিকার আছে তার আগেই, ওই জোটে যোগদান করার আগেই তাদেরও এরকম রংপুর বিভাগ নিয়ে এইখানে তাদের ছোট্ট কয়েক কিলোমিটার, ২৮ কিলোমিটার বা এরকম ছোট্ট সরু পথ আছে। ওদিকে চট্টগ্রামে খুব ভারতের কাছে বঙ্গোপসাগর সহ। সুতরাং ভারতের উচিত হবে তার আগেই এটাকে বিচ্ছিন্ন করে দেয়া, এবং ভারত সেটি করবে তার নিজের প্রয়োজনে, তার নিজের সুবিধার কারণে, তার নিজের সিকিউরিটির কারণে। বলছেই ভাবে এদের এরকম ভয় ভীতির পরেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান করার জন্য, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গেছেন এবং তিনি মক্কাতে বৈঠক করবেন বলে জানা গেছে। এই যে যখন বাংলাদেশ এরকম সংকটে পড়বে, বাংলাদেশ যে কাজটি করতে গেলে আমাদের দাদাবাবুরা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হবে, আর এদেশের যারা ওই সুরেই হুক্কা হুয়া করে উঠবে, তখনই আমরা
তাদেরকে চিনে ফেলবো। এই চিনার একটা সহজ সমীকরণ, সহজ সূত্র, এদেরকে আমাদের চিনতেই হবে, চিহ্নিত করে এদেরকে আমাদের আলাদা করতেই হবে। কারণ এমনভাবে তাদের পূজা করে যে আপনি আপনার সিকিউরিটি পারপাসে একটা যুদ্ধ বিমান কিনতে যাবেন, একটা ড্রোন কিনতে যাবেন, সাথে সাথে এরা হুক্কা হওয়া শুরু করবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে। হ্যাঁ, ড্রোন কি করব, খেতে পাই না, পেটে ভাত নাই, কেন আমাদের এই ড্রোন লাগবে? এই ড্রোন দিয়ে আমরা কার সাথে যুদ্ধ করব? দাদা বাবুদের কোনো ভিডিও আবার স্পর্শকাতর কোনো বিষয় আবার ফুটেজ সংগ্রহ করে না আনে, এই জন্য তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।